সময়গুলো যেন বড্ড এলোমেলো, না খেতে ভালো লাগছে না ঘুমোতে। নিজের রুম যেন নিজেরই মনে হচ্ছে না তের। একটা মানুষের শূন্যতা এমন পড়াবে তার জানা ছিল না। বিছানার দিকে তাকাতেই জাঙ্কুকের স্মৃতি রোমন্থন হয় বেশি। তার কথা, হাসি, খুনসুটি ও তার সাথে ভালোবাসার একান্ত ছোঁয়াগুলো। কি যে ইন্দ্রজাল জানে। মাত্র 3 দিনে সে পাগল হয়ে যাচ্ছে তাকে ছাড়া। নিজের উপর বিরক্ত হলো সে। রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো। বসার ঘর থেকে তার দাদুর হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ করে এত উচ্ছ্বাসিত তার দাদু, কারণ খুঁজতে সে পা বাড়ালো। চৌকাঠে পা রাখতেই শুনতে পেল কারোর সাথে মুঠোফোনে কথা বলছে, তাও আবার বেশ রসিয়ে রসিয়ে। সে আড়ি পাতল শোনার জন্য। রোজ বলে ওঠে, কিছু লোক কথা শোনে না, তাদের জোর করে বেঁধে নিতে হয় দাদু ভাই। অপর পাশ থেকে কি বললো সে শুনেনি, তবে সে বোধহয় মজার কিছুই বলেছে। তখন তার দাদু হেসে উঠল বেশ উচ্চ সুরে। তে অবাক হলো, সে বুঝতে পারলো এই লোক জাঙ্কুক ছাড়া আর কেউ না। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, জাঙ্কুক তাকে মাত্র 2 বার কল দিয়েছে 3 দিনের মধ্যে, আর কল দেয়নি কেন? অথচ সবার সাথে ঠিকই ফোন আলাপ করে, শুধু তাকে ছাড়া। মনটা বিষিয়ে গেল বিষাদের নীলসে বেদনায়। জাঙ্কুকের ওপর অভিমান জমলো, দাঁড়ালো না আর, নিজের রুমে ফিরে এলো। তে যেতেই রোজ আবারও হেসে উঠল, ফিসফিস করে বলল, কেন শুধু শুধু বউকে কষ্ট দিচ্ছ, নিজেও তো কষ্ট পাচ্ছ। দাদু, এবার তোমার নাতনি আসবে আমার কাছে, আমি যাব না কিন্তু বলে দিলাম। রোজ হতাশ হলো, কেন জেদ ধরে বসে আছো? দাদু, জেদ নয়, তোমার নাতনি আমাকে কেমন ভালোবাসে এটা তার পরীক্ষা মাত্র। রোজ বুঝলো না এত কঠিন ভাষা। তার কাছে বিয়ের পর স্বামী স্ত্রীর এত দূরত্ব মোটেও পছন্দ না। আর ভালোবাসা, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এমনিতেই ভালোবাসা হয়ে যায়। মেয়েরা চাপা স্বভাবের হয়, তাই মুখ ফুটে সব জাহির করতে পারে না। কিন্তু স্বামীদের তাদের আচরণ দেখে বুঝে নিতে হয়। এই সহজ ভাষা সে তার নাতিকে বোঝাতে অক্ষম। সে বারবারই হতাশ, তবে সে চায় তে একটু বুঝদার হোক, জাঙ্কুকের মনের ভাষা বুঝুক, দুজনই একে অপরকে বুঝুক, তাদের পথ চলা দীর্ঘায়িত হোক, আমৃত্যু পর্যন্ত একসাথে চলুক তারা। পড়ন্ত বিকেল, শীতের প্রকোপ কিছুটা কমে এসেছে, সাথে কুয়াশার তীব্রতাও। কিন্তু হিমেল হাওয়ার কিছুটা রেশ রয়ে গেছে। সেই হিমেল হাওয়ার পরশে বারান্দায় দোলনায় বসে দুলছে সে। আনমনে অনেক কিছুই ভেবে চলেছে। এই দোলনায় দুজনের অজস্র স্মৃতি জমা আছে। দুজনের প্রথম কাছাকাছি আসা, একে অপরকে গভীরভাবে অনুভব করা, এসব তো এই দোলনা থেকেই শুরু হয়েছিল। ভাবতেই লজ্জায় লাল হলো তার 2 গাল। সে জাঙ্কুককে নিয়ে গভীর ভাবনায় মশগুল। হঠাৎই কারোর কড়া ধমক ভেসে এলো। তার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি, চোখে মুখে কেমন মলিন হয়ে আছে। তাকে দেখে বলে, একা একা কি করছো? তে হতভাগ। ন্যান্সিকে এই সময় একদমই আশা করেনি সে, তাই চোখ পিটপিট করে বলে, তুমি কখন এলে আপু? কিছু সময় হয়েছে, কিন্তু তোমার নজর অন্য কোথাও ছিল, তাই খেয়াল করনি আমাকে। তারপর বলো, দিন কেমন যাচ্ছে তোমার? তে হা হয়ে থাকলো কিছু মুহূর্ত, তারপরেই বলে, আপু তুমি রিসেপশনে আসনি কেন? ন্যান্সি মৃদু শব্দ করে হাসলো। তার পাশের দোলনায় বসতে বসতে জবাব দিল, কিভাবে আসবো? আমার জায়গাটা তুমি ছিনিয়ে নিলে, সেই ক্ষত এখনো শোকায়নি। আমার বুঝি কষ্ট হয় না? আপু সরি, আসলে আমি এমনটা চাইনি কখনো। ধুর বোকা মেয়ে, আমি তো মজা করছি তোমার সাথে। আমার যে বাগদান হয়েছিল, কিভাবে আসবো বলো? তোমার বাগদান হয়েছে আপু? কার সাথে? আমার কাজিন মামাতো ভাইয়ের সাথে। ছেলেটা আমাকে ছোট থেকেই পছন্দ করত, যদিও আমি তেমন একটা পাত্তা দিতাম না তাকে। পরে জাঙ্কুক আমাকে বোঝালো, যে ভালোবাসে তাকেই বিয়ে করা উচিত, তাহলে নাকি সুখী হওয়া যায়। আগামী সপ্তাহে আমাদের বিয়ে, তার জন্যই তো নিমন্ত্রণ করতে এলাম। তো তোমার বরের কি খবর? পৌষ মাস? কানাডায় আছে, হয়তো ভালো আছে।
কে বলেছে তোমাকে সে ভালো আছে? কেউ না, ভেবে নিয়েছি। তে সে কখনোই ভালো থাকবে না তোমাকে ছাড়া। ওকে এভাবে একা ছাড়া উচিত হয়নি তোমার। ভালোবাসলে তাকে আঁকড়ে ধরে রাখতে হয়, তার সুবিধে অসুবিধে সবই দেখতে হয়। জাংকুক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, সে চাইলেই যখন তখন বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু তুমি তো যেতে পারো। তোমার উচিত ছিল এখন তার সাথে থাকা। কোম্পানির সাথে চুক্তিবদ্ধ মানে? তোমার জামাই বাংলাদেশ কেন আর কোথাও চাকরি করার জন্য আবেদন করতে পারবে না। সে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে এই মর্মে, সে কখনো এই প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নেবে না। যদি নেয় তবে তাকে বাংলা টাকায় প্রায় 50 কোটি টাকা জরিমানা বাবদ প্রদান করতে হবে। কোম্পানি থেকে তার ছুটি 6 মাসে 29 দিন মাত্র। এর আগে নতুন কোনো ছুটি নেই। কিন্তু কানাডায় থাকলে প্রতি মাসে সে 7 দিন করে ছুটি পাবে। বউ বাচ্চা থাকলে তাদের জন্য আলাদা ভাতাও দেয়া হবে। কোম্পানি ওকে বড় গাড়ি বাড়ি সব দিয়েছে। তোমাকে জাংকুক এসব কিছু বলেনি? নিরুত্তর তে এতক্ষণ ন্যান্সির সব কথা শুনলো, কিন্তু তার কিছু একটা খটকা লাগছে। জাংকুক তাকে সবকিছু খুলে বলেনি কেন? কেন মনে হচ্ছে জাংকুক অনেক কিছু লুকিয়ে গেছে তার কাছে? সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আপু, তুমি এত কিছু কিভাবে জানলে? ন্যান্সি হাসলো, কিন্তু মুখের কোণে কিঞ্চিত হতাশা দেখা গেল তার। জানার জন্য আগ্রহ থাকা লাগে তে, শুধু স্ত্রী হলে হয় না, তার প্রতিও তোমার অনেক দায়িত্ব আছে যা তুমি পালনে ব্যর্থ। তোমার জায়গায় আমি হলে কবেই তার সাথে ছুটে যেতাম। কানাডার 5 বছরের জীবনে আমি জাংকুকের এলোমেলো জীবন দেখেছি, কিভাবে একাকিত্বের জাতাকলে পড়ে অসহায়ভাবে ঢুকেছিল। সেই সময় তার সাথে আমার খুব বেশি ভালো বন্ধুত্ব ছিল না, তবে ওকে দেখতাম মাঝে মাঝে ভার্সিটিতে আসতো। কেমন উদাসীনতা লেপ্টে থাকতো তার চোখ মুখ জুড়ে। ক্লাসের এক কোণে বসতো চুপচাপ, কারোর সাথে কথা বলতে চাইতো না। সুদর্শন হওয়ায় মেয়েদের প্রপোজালের লিস্টে থাকতো সবার উপরে। ওর জন্য কত শতাধিক মেয়ে পাগল ছিল তুমি জানো? তা গুণে শেষ করা যাবে না। কিন্তু তার একটা স্পষ্ট বাক্য ছিল, আই অ্যাম ম্যারিড, আই হ্যাভ এ সুইট ওয়াইফ, সো প্লিজ লিভ মি। বিশ্বাস করো, এই বাক্য বলার সময় তার চোখ মুখ তখন উজ্জ্বল হয়ে যেত। আমি বেশ অবাক হতাম, অথচ দিনের শেষে লেকের ধারে দেখতাম সিগারেট ফুঁকতে। একদিন তাকে সাহস করে অনেক কথা জিজ্ঞেস করি, নিজের থেকে খুব কমই জবাব দেয় সে। কিন্তু সেদিন বলেছিল তোমার কথা, সেদিন অনেক ব্যাকুলতা ছিল তার কথার মাঝে। তার পৌষ মাস তাকে কখনো ভালোবাসবে তো, এই বাক্যটাই ছিল তার বলা সবচেয়ে বেশি বাক্য। ন্যান্সি কিছু সময়ের জন্য থামলো। হঠাৎই তার চোখ পড়লো তের ওপর। তের চোখ দুটো ছলছল, বোধহয় আর একটু হলে টুপ করে নোনা জল নিচে নেমে পড়বে। ন্যান্সি অবাক হলো না, আবারও বলল, এভাবে বিরহে না পড়ে তার কাছে ছুটে যাও, মন ভালো থাকবে, তারও দহন কমবে। তে কাঁপা কাঁপা গলায় বলে, আপু, তোমার সাথে জাংকুক ভাইয়ের এঙ্গেজমেন্ট হয়েছিল, তা কি সত্যি নাকি মিথ্যা? ন্যান্সি শব্দ করে হাসলো এবার, বলল, পুরোটাই গুজব। জাংকুক তোমাকে ভালোবাসে, বউ হিসেবেও তোমাকেই মানে, কিন্তু বারবার অস্বীকৃতি জানাচ্ছিল তোমাদের বৈবাহিক সম্পর্কটাকে। সে এই বিয়ে খারিজ করলে তুমি ভালো থাকবে, এইসব প্রলাপ বাক্য বকতো সবসময়, যার কারণ আমরা কেউই জানি না। সেটা উদ্ঘাটন করতেই নামজুন আঙ্কেল আমার কাছে সাহায্য চেয়েছিল, আর আমিও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ব্যাস এইটুকুই। তে নিরুত্তর। কি জবাব দেবে এখন? মনটা আকুপাকু করছে জাংকুককে দেখতে, কিন্তু এখন কিভাবে দেখবে সে? লোকটা তাকে কলই দেয় না। ন্যান্সি তের বিচলিত মুখটা দেখে হাসলো। এত ভেবে কি হবে, স্বামীর পাশে থাকো, ভালোবাসা উজাড় করে পাওয়ার এই তো সময়, চলে যাও 2-1 দিনের মধ্যেই। তে ভাবছে সত্যি সে কানাডায় যাবে, কিন্তু একা কিভাবে যাবে, তার ভয় হচ্ছে। ন্যান্সি উঠে দাঁড়ালো। তে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, আজকে আমি আসছি। তে হতবাক হলো, এই সময় কোথায় যাবে তুমি? ন্যান্সি আবারও হাসলো, আমার সময় ফুরিয়ে গেছে, যেতে হবে, আমার হবু জামাই অপেক্ষা করছে আমার জন্য। তে আর বাধা দিল না। ন্যান্সি চলে গেল নিজের গন্তব্যে। তে এবার একা, তাকেও তার গন্তব্যে ফিরতে হবে। রাতে খাবার মাঝে জিমিন বলে ওঠে সে কানাডায় ফিরে যাবে, তার ভার্সিটি মিস হচ্ছে, কিন্তু জিন তাকে একা দিতে নারাজ। তখনই জিমিন বলে, আমি একা কোথায়, আমার সাথে তো ভাবিও যাবে। সবার চোখে মুখে উচ্ছ্বাস, অথচ তে পুরো থ। সে কখন বলল কানাডায় যাবে?
নামজুনের চোখে মুখে উচ্ছ্বাস উপচে পড়ছে। অবশেষে তার ছেলের বিবি রাজি, সে কালকেই টিকিট কেটে নিবে। খাওয়া শেষ হতেই তে অস্থির হয়ে পায়চারি করছে রুম জুড়ে। হঠাৎ তার মনে হলো জাংকুক যাওয়ার আগে তাকে একটা খাম গিফট করেছিল, যেটা সে খুলেই দেখেনি। তাই চট করে সেই খামটা হাতে নিল। খাম খুলতে যা দেখলো তাতে তার চোখ কপালে। মাই সুইট ওয়াইফ, আপনাকে স্বাগতম কানাডায় আসার জন্য। এখানে আপনার জন্য ভিসা, পাসপোর্ট ও টিকিট বুক করা আছে। যখনই মনে পড়বে আপনি আমার কাছে ছুটে আসবেন। আমার রুম ফুল দিয়ে সাজানো হবে দ্বিতীয় বাসরের জন্য। জলদি আসুন, আপনার অপেক্ষায় আছে আপনার লাভলি হাজবেন্ড। ম্যাপল পাতার দেশ, কমলা আর হলদে পাতায় কানাডার রাস্তাঘাট ভরে থাকে অন্যান্য ঋতুগুলোতে, কিন্তু শীত এখনো বিরাজমান অন্টারিওর শহরে। তাই তুষারে আবৃত এখন গাছ থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত। মার্চ এলেই বসন্তের আগমন হবে। সকালের আলো ফুটতেই তারা কানাডার অন্টারিওতে চলে এসেছে। এখানে সূর্যের আলোর দেখা মিলল না, কিন্তু অচেনা নগরীতে পা রাখতেই যেন অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো তের। হিমেল বাতাসে গা শিউরে উঠল। মন বলছে এই যে তার স্বপ্নের শহর, এই শহরে তার প্রিয় মানুষ থাকে। তাই বুঝি এই শহরের বাতাসেও তার সুগন্ধে ভেসে বেড়ায়। লম্বা করে শ্বাস টানল সে, মুখের কোণে লাজুক হাসি। জাংকুক নেই সামনে, তবুও লজ্জারা আনাগোনা করছে তার শরীর জুড়ে। কি এক অদ্ভুত অনুভূতি! এটাই বুঝি ভালোবাসার টান। জিমিন নিজের লাগেজ টানতে ব্যস্ত। হঠাৎই চোখ পড়ল তের উপর। সে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে পড়েছে, আর বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছে নিষ্পলক, ঠোঁটের কোণে মুচকি হাসি। জিমিনও হাসলো। সে জানে এই হাসির কারণ। বিমানে কতবার যে জিজ্ঞেস করেছে আর কত সময় লাগবে যেতে। সে ধৈর্য ধরে ততবারই বলেছে, ভাবি আর কিছু সময়। তার ভাইকে বলা হয়নি তারা কানাডায় আসছে। এটা তার ভাবির আইডিয়া। সে সারপ্রাইজ দিবে তার একমাত্র জামাইকে। সময় যেন ফুরাচ্ছেই না। গাড়িতে বসেছে প্রায় ঘন্টা খানেক, অথচ বাড়িতে কখন পৌঁছাবে তার ঠিক নেই। গাড়ির ভেতরে হিটার অন করা, নয়তো বরফ হয়ে যেত এক্ষুনি। প্রায় 10 ঘন্টা জার্নি শেষে তারা আসল ঠিকানায় এসে পৌঁছালো। সাদা আর ধূসর বর্ণের দোতলা বিশিষ্ট বাড়ি। সামনে সুবিশাল জায়গা, ফুল, ফল ও একপাশে সবজির বাগান করা আছে। রাস্তার পাশে ম্যাপল গাছে ভর্তি। বাড়ির দ্বিতীয় তলায় খোলা বারান্দা, ওখানে অবশ্য গোলাকার টেবিল রাখা আছে। অন্য পাশে ঝুলন্ত দোলনা, তবে বাইরে প্রচন্ড ঠান্ডা। দরজা জানলা আঁটো করে বন্ধ রাখা। ঘরের ভেতরেও হিটার অন করা। ভেতরে প্রবেশ করে তের মন খারাপ হয়ে গেল। জাংকুক নেই, তার অফিসে চলে গেছে। জিমিন তাকে সান্ত্বনা দিল, চিন্তা করো না ভাবি, আমি আছি না। জিমিনের কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল, সেটা দিয়ে দুজনে ভেতরে প্রবেশ করে। কিন্তু তের মন খারাপ যেন তরতর করে বেড়েই চলেছে। এতদিন পর সে এসেও জাংকুককে দেখতে পেল না। কিচেন রুমে এসে তের চোখ কপালে। দুপুরের খাবার রান্না করা আছে। সে জিমিনকে ডাক দিল। জিমিনও হতভাগ। এত রান্না করেছে কার জন্য? জাংকুক কি কোনোভাবে জেনে গেছে তারা কানাডায় আসছে? তে ভাবনায় পড়ল, কিন্তু জিমিনের বিচক্ষণ মস্তিষ্ক জানান দিল তার ভাই অবশ্যই জানে। দুজনে হালকা কিছু খেয়ে রুমে ফিরে এলো। তে জাংকুকের রুমে প্রবেশ করতে গিয়ে আরেকটা ধাক্কা খেলো। রুম লক করা। সে আবারও জিমিনকে ডাকলো। জিমিন এসে দেখলো আসলেই তার ভাই রুম বেশ ভালোভাবেই লক করে গেছে। সে হতভাগ, কিন্তু তের মন বলছে অন্য কিছু। দরজা লকের পেছনে কি কারণ থাকতে পারে? জিমিন বলে, ভাবি তুমি আমার রুমে এসে বিশ্রাম নাও, ভাইয়া এলে জিজ্ঞেস করা যাবে তখন। তের দীর্ঘশ্বাস ছাড়লো। কি হচ্ছে তার সাথে বুঝতে পারছে না সে। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছে। জাংকুক ফিরবে বিকেল 3টায়। এখনো 4 ঘন্টা সময় আছে সে ফিরতে। জিমিনের সাথে তার বিছানায় শুয়ে পড়লো। মুহূর্তেই রাজ্যের ঘুম নামলো দু চোখ জুড়ে। ঘুম ভাঙলো বিকেল 4টায়। দেয়াল ঘড়িতে সময় দেখতে অবাক হলো বেশ। এত ঘুমিয়েছে সে। আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে নামলো। প্রথমে জিমিনকে ডাক দিল, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। কিছুটা অবাক হলো, মেয়েটা গেল কোথায় তাকে রেখে। তারপর নিচে নামতে চমকে উঠলো আরেক দফা। জাংকুক চলে এসেছে। মাইক্রোওভেনে খাবার গরম করে টেবিলে পরিবেশন করছে সে। কি বলবে এখন? ধরা পড়ে আমতা করে সালাম দিল, আসসালামু আলাইকুম। জাংকুকও ফিরতে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম।
এরপর তে চুপ করে গেছে। আর কি বলবে, নিজের ওড়না হাতের কোণে ধরে আঙুলে মুচড়ামুচড়ি করছে। জাঙ্কুক এক পলক তাকালো। খেতে এসো, ঘুমাচ্ছ দেখে আর ডাকিনি তখন। তে ভাবনায় পড়লো, জাঙ্কুক কি জানতো তারা আসবে? কিন্তু কিভাবে জানলো সে? আর জিমিন কোথায়? জিমিন কোথায়? তোমার ননদ তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, চলে আসবে কিছুক্ষণ বাদে। তে না চাইতেই মুখ ফোলালো। তার ভীষণ মন খারাপ। সে এখনো শটান দাঁড়িয়ে আছে। জাঙ্কুক মৃদু স্বরে ডাকলো, চেয়ারে বসো, খাবার কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, এখানে খাবার দ্রুত ঠান্ডা হয়ে যায়। তে মাথা নাড়িয়ে সায় জানালো। জাঙ্কুকের পাশাপাশি চেয়ারে বসলো সে। দুটো আলাদা প্লেটে খাবার রাখা তার সামনে। তার খুব বলতে ইচ্ছে হলো, আমাকে খাইয়ে দাও সেদিন রাতের মতো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। দেখলো তার জন্য প্লেটে আলাদা করে সব খাবারই পরিবেশন করা। খিদে পেয়েছে ভীষণ, তাই কোনো রকমে সেই খাবারই গিলছে সে। কিন্তু মনটা ভীষণ খারাপ। জাঙ্কুক তাকে দেখে একটুও চমকালো না, না জিজ্ঞেস করলো কেমন আছে সে, কিভাবে এত জার্নি করে এত দূর আসলো। না একটু কাছে টানলো, না বুকে জড়িয়ে ধরলো। সে বড্ড হতাশ। আর চোখে জাঙ্কুককে দেখলো, সে নিশ্চিন্তে খাবার গিলছে। তা দেখে মনটা আরো হতাশ হলো। জাঙ্কুকের কাছে যেন তার কোনো অস্তিত্বই নেই। সে খাবারটা দ্রুত শেষ করে বলে, শরীরে ক্লান্তিবোধ এখনো যায়নি, আবার একটু শুয়ে থাকবো, যাবো উপরে? জাঙ্কুক হুম বলে মাথা নাড়ালো। তের মনটা যেন বিষিয়ে গেল এবার। কেমন মানুষ সে, কোনো হেলদোল নেই। সে এত দূর কার জন্য পাড়ি দিয়ে এসেছে? উপরে উঠে এসেছে এলোমেলো ভঙ্গিতে। পা দুখানা কেমন ভার হয়ে আছে। পেছন থেকে জাঙ্কুক ডাকলো, কফি খাবে? তাহলে শরীরটা আরাম পাবে। সে না বলে জাঙ্কুকের আবদারটা নাকচ করে দিল। জিমিনের রুমে এসে আবারও শুয়ে পড়লো। এবার দু চোখে ঘুম নেই, জলে টইটুম্বুর তার চোখ জোড়া। হঠাৎই দরজায় শব্দ হলো। ভেবেছে জিমিন এসেছে, তাই বলে, ভেতরে না এসে শব্দ কেন করছো জিমিন? বিপরীতে এক নমনীয় সুর ভেসে এলো। জিমিন নয়, জাঙ্কুক। তে আর জবাব দিল না। ফাটা বেলুনের মতো মুখ চুপসে আছে তার। জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে সে বিছানার অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। জাঙ্কুক ধীরে পায়ে এসে তার পাশে বসলো। তের বাহুতে হাত রাখতেই সে তেতে উঠেছে। ডিস্টার্ব করো না তো, আমার ভালো লাগছে না। কেউ চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারে, কিন্তু কত দূর থেকে এসেছে স্বামীকে একটু কাছে পাওয়ার জন্য, অথচ কাছে এসেও তার দূরত্ব বাড়িয়েই চলেছে। আমি কিন্তু কিছু মনে করব না, সে যেন ঝটপট আমাকে জড়িয়ে ধরে। তে আগের মতোই শুয়ে আছে। জাঙ্কুক কপট রাগ দেখালো, তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। দুগালে নিজের হাত রেখে বলে, কাছে এসেও এত অভিমান কেন করছো? নিজ থেকে কি একবারও জড়িয়ে ধরতে পারো না? নিজের স্বামীকে একবার ভালোবাসিও বলতে পারো না? কেমন বউ তুমি? আমি সেই দুপুর 1টায় বাসায় এসেছি। সেই তখন থেকে দীর্ঘ 2.5 ঘন্টা তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। তুমি ক্লান্তিতে ঘুমে বিভোর, তাই আমি ইচ্ছে করে তোমার ঘুম ভাঙাইনি। এতদূর জার্নি করেছো দেখে। কাছে এসেও নিজের থেকে কাছে আসো না কেন? তোমার না আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল? কিসের সারপ্রাইজ দেব? তুমি তো জেনেই গেছো আমরা আসবো। কিভাবে জানলাম জিজ্ঞেস করবে না? কিভাবে? তোমার টিকিট ভিসাতে লাগতেই অটো মেসেজ এসেছে আমার ফোনে, সেভাবেই জেনেছি। তুমি আমাকে বলনি যখন, ধরেই নিলাম সারপ্রাইজ দেবে। আচ্ছা ঠিক আছে, এবার তো একটু হাসো। আমি কিন্তু সত্যিই সারপ্রাইজ হয়েছি যখন মোবাইলে মেসেজ দেখেছি। কখন আসবে সেই অপেক্ষায় রাত কাটিয়েছি এই 3 দিন। তে চোখ তুলে এক পলক তাকায় জাঙ্কুকের দিকে, আবারও মাথা নিচু করে নিল। জাঙ্কুক ফের বলে ওঠে, চলো তোমাকে আমি আসল সারপ্রাইজটা দেখাই। এটুকু বলেই তেকে কোলে তুলে নিল। তের লজ্জায় জাঙ্কুকের গলা চেপে ধরলো। জাঙ্কুক নিজের রুমে নিয়ে এসে বলে, এবার চোখ তুলে তাকাও তো পৌষ মাস। তে তাকাতেই চমকে উঠলো। ফুলের গন্ধে পুরো রুম মো মো করছে। হরেক রকমের গোলাপ দিয়ে সাজানো রুম, আছে সাদা লিলি ফুলেও। সে শুকনো ঢোক গিলে বলে, তুমি ফুল দিয়ে রুম সাজিয়েছো কেন? আমি ভেবেছি নিকোছি মজা করেছো আমার সাথে। জাঙ্কুক মৃদু হাসলো। তেকে পেছন থেকে আলগোছে জড়িয়ে ধরে বলে, আমার কাছে প্রতিদিনই স্পেশাল, তাই আজকের দিনটাও স্পেশাল ভাবে মনে রাখতে চাই, বুঝেছো মিসেস জাঙ্কুক? জাঙ্কুক যখন কথাগুলো বলছিল, তার ঠোঁট তের কানের সাথে স্পর্শ করছিল। আর এতেই তে কেঁপে ওঠে। জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরে একটু মুচকি হাসে।
আর তের কানের লতিতে আলতো করে একটা কামড় দেয়। এবার তো তে জাঙ্কুকের হাতটাকে খামচে ধরেছে। কোনো রকম ওয়ার্নিং ছাড়া জাঙ্কুক তেকে কোলে তুলে নেয় আর বিছানায় শুইয়ে দেয়। তার উপর আধশোয়া হয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক আজকে আর পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করছে না, কারণ সে জানে তার পৌষ মাস তাকে চাই। তাই তো সে বাংলাদেশ থেকে ছুটে এসেছে তার কাছে। তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য কতই না ছটফট করছে মেয়েটা। সে ভেবেছিল জাঙ্কুক তাকে একটু জড়িয়ে ধরেনি, তাই জন্যই তো এতক্ষণ অভিমান করেছিল। তাহলে কি আবারও প্রয়োজন হয় তার কাছে কোনো অনুমতি নেওয়ার? তাই তো জাঙ্কুক তের কাছে আর অনুমতি চায়নি। আস্তে আস্তে তের ঠোঁটের দিকে এগোতে শুরু করে জাঙ্কুক। তেও আবেশে চোখ বন্ধ করে নেয় সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। কিন্তু জাঙ্কুক তের একদম ঠোঁটের কাছে গিয়ে নিজেকে স্টপ করে দিয়েছে। না, তের ঠোঁটে কিস করছে না। তে তো অধীর আগ্রহী আছে, কিন্তু জাঙ্কুকের ছোঁয়া না পেয়ে চোখ মেলে তাকায়। দেখে জাঙ্কুক একদম তার ঠোঁটের কাছে ঠোঁটটা এনে তার মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো জাঙ্কুক, কিছু করছো না কেন? কি করব? কি করব মানে? মানে আমি আজকে কিছু করতে পারবো না, আমি কিছু পারি না। তে বুঝে জাঙ্কুক কি চাই, তাই তো আর সময় নষ্ট না করেই জাঙ্কুকের কলারটা ধরে তার ঠোঁটে ঠোঁট ডোবায়। জাঙ্কুক একটু শক্ট হয়েছে, সে ভাবতেও পারেনি সত্যি সত্যি তে তাকে কিস করবে। এবার সে কিস ব্যাক শুরু করে, আর বেশ হাংরিলি করছে সেটা। তে ভাবেও নি জাঙ্কুক এতটা হাংরি হয়ে উঠবে। এর আগেও জাঙ্কুক ওকে কিস করেছে যখন বাংলাদেশে ছিল, কিন্তু এতটা রুট ছিল না, অনেকটা সফটলি করেছিল। বাট আজকে তো জাঙ্কুকের দিকে চাই, অনেক গভীরভাবে চাই। তাদের প্রণয়ের আজকে পূর্ণতা পাওয়ার দিন, তাই তো জাঙ্কুক তের ঠোঁটটাকে পাগলের মতো চুষছে। তবে তেও তার সাথে রেসপন্স করেছে। বেশ অনেকক্ষণ পর তের দম নিতে কষ্ট হচ্ছে বুঝে জাঙ্কুক তের গলায় নামে, আর সেখানে শুধু কিস না, সাথে কিছু বাইট আর লিক করছে। এতে যেন তে পাগল প্রায় জাঙ্কুকের পিঠটা খামচে ধরেছে। আস্তে আস্তে উন্মুক্ত হতে থাকে দুটো শরীর, আর জাঙ্কুক রাজত্ব চালায় তের সারা শরীরে। এখন তে পুরোপুরি প্রিপেয়ার জাঙ্কুককে নিজের করে নেয়ার। কিন্তু জাঙ্কুক কিছুতেই ইন্টিমেট হচ্ছে না। তে যেন এবার রাগের চরম পর্যায়ে চলে যায়। আমি কি সাথে তোমাকে শঙ্কর জাতি বলতাম? তুমি কি এমন কেন করছো? বুঝছো না আমি এখন কি চাই? জাঙ্কুক মুচকি হাসে। কি চাইবো? আমি জানি না। না জানলে হবে? প্লিজ, এরকম কেন করছো? কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডোবায় আর নিজেকে প্রবেশ করায়। তে তো মৃদু চিৎকারে আটকে ওঠে। এটা যে এতটা পেইনফুল হবে সে বোঝেনি। তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক সেটা মুছে দিয়ে বলে, একটু কষ্ট হবে বউ, একটু পরে সব ঠিক হয়ে যাবে। আই প্রমিস, একটু ব্যথা দিব না। বাট জাঙ্কুক যেমন প্রমিস করেছিল সে তার প্রমিসটা রাখতে পারেনি। সে তেকে প্রচুর কষ্ট দিয়ে ফেলেছে। তবে আমাদের তে সে কষ্টটাকে সুখ ভেবে নিয়েছে। অবশেষে পরিণতি পেল তাদের প্রণয়ের। এত মান অভিমান ভুল বুঝাবুঝি দূরে থাকা সব কিছুকে তুচ্ছ করে আজকে তারা এক হয়েছে। তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আজকে পৌষ মাস আর শঙ্কর জাতি মিলেমিশে একাকার। তো পাখিরা, স্টোরিটাকে শেষ করে দিলাম, কারণ বেশি লং করলে আর ভিউ আসে না। আমি বুঝি না কেন। যাই হোক, এটা বুঝতে গেলে আমি পাগল হয়ে যাব। আমি আপাতত এটা বুঝতে চাচ্ছি না। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে ফেলো, লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর শোনো, আমি না স্টোরিটা একটা অ্যাপস থেকে নিয়েছিলাম, আর এটার লেখিকার নাম হলো মেঘা শুভশ্রী। হ্যাঁ, তো আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা স্টোরি আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। সো আল্লাহ হাফিজ।